হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। কাল রাতে আমি সমস্ত বাসনগুলো মেজে রেখে দিয়েছি, মানে যেগুলো বাসন সাথে সাথে মাজা যায়। দোকানের এমন কিছু বাসন আছে যেগুলো সাথে সাথে মাজা যায় না, শুধুমাত্র সেই বাসনগুলো ভিজিয়ে রেখে দিয়েছি কোরপারে। আর বেশিরভাগ বাসনগুলো মেজে নিয়েছি। রাতের বেলা কাজ করে রাখলে অবশ্য অনেকটাই হালকা লাগে, তবে রাতের বেলা কোথায় বার কাজ করতে পারি, কাজ করার মতো শরীরে আর শক্তি থাকে না। প্রত্যেকদিন বডি কিন্তু সকালে ঘুম থেকে উঠে আগে বাসন মাজতে চলে যায়। যেহেতু আমি এখন গ্লাভস কিনেছি, গ্লাভস পরে বাসন মাজি, তাই বরকে বলি বাসনগুলো রেখে দাও, আমি পরে মেজে নেবো। তবুও সকালে উঠে বাসনগুলো মেজে দেয় প্রত্যেকটা দিন। তাই আমি কালকে রাতে যতটা পেরেছি জোর করে বাসনগুলো মেজে রেখেছি। আসলে আমাদের সবার মাথায় কিন্তু কাজ থাকলে একটা চিন্তা নিয়ে ঘুমাতে হয়, কিন্তু আমি চাই না যে ও চিন্তা মাথায় নিয়ে ঘুমা। রাতের বেলা যে কটা বাসন ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু বর মেজে দিয়েছে। তো এখন ঘড়িতে বাজে তোমার 8টা 45। তো এখন আমাকে রুটি বানাতে হবে। ঘুম থেকে উঠেছি, একটু দেরি হয়ে গেছে আজকে মানে কি আমি ওই 8টার দিকে, 8টা সোয়া 8টার দিকে ঘুম থেকে উঠি, তো কাজ বাজগুলো করতে করতে দেরি হয়ে যায়। তো দেখি, তুই এখনো ব্রাশ করিস নাই? যা তাড়াতাড়ি ব্রাশ কর, পড়তে বস। বিছানা টিছানা কিচ্ছু উঠাইনি এখন পর্যন্ত, দেখো ওই ঘরের বিছানা উঠাইনি। তো ভাবলাম যে আগে রুটিটা বানিয়ে নিই, বর কাজে চলে যাবে, তারপরে গিয়ে বাদবাকি কাজগুলো করব। তো এখন যেহেতু হাতে সময় আছে শুধুমাত্র ওই আধা ঘন্টার মতন, তো ভাবলাম তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে কি রান্না করা যায়, মানে কি বানানো যায়। তো আমি ভাবলাম যে তাহলে সুজি করি আর রুটি করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার বর যদি সুজি আর রুটি খায়, ছেলেকে একটু আলু ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। তো ওই যে টাকা নিয়ে নিয়েছি, সুজি আনতে যাব আর দুধ আনতে যাব। তো এই যে দুধ আর সুজি নিয়ে চলে এলাম। ফটাফট এখন আটাটা মাখবো আর রুটিটা বানাবো। অনেকে আমাকে বলে আমি নাকি খুব চটপটি, আমাকে দেখে নাকি ঠিক তেমনটাই মনে হয়। তবে সত্যি কথা বলতে আমি চেষ্টা করি সমস্ত কাজ, সমস্ত দায়িত্ব কিভাবে একা হাতে সামলানো যায়। তবে আমি আগের থেকে এরকমটা ছিলাম না, সময়ের সাথে সাথে পরিস্থিতি আমাকে এরকমটা তৈরি করে দিয়েছে। এত কাজ করার দরকার আমার কখনো পড়েইনি, তবে পরিস্থিতি আমাকে এখন চটপটি বানিয়ে দিয়েছে। আমি যদি হাত পা তাড়াতাড়ি না চালাই বা চটপট করে কাজ বাজ না করি, তাহলে সংসারের অনেক কাজই থেমে থাকবে। তবে দায়িত্ব ঘাড়ে আসলে আর মাথার মধ্যে চাপ পড়লে মানুষ অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যায়। সকালে উঠে রোজ দিন আমার ওই একই কাজ, সকালে টিফিনটা রেডি করা। তবে শুধুমাত্র এটা আমার নয়, প্রত্যেকটা ঘরের বউয়েরই সকালবেলা এই কাজটা কিন্তু থাকে। তবে এই টিফিন বানানোর কাজটা আমার আগে ছিল না। আমি আগে সকালে উঠে ভাত রান্না করতাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ভাত বসাতে হতো। তবে এখন সবকিছু বদলে গেছে, সমস্ত নিয়ম কানুনও বদলে গেছে, আর ভবিষ্যতে গিয়ে হয়তো আরো অনেক কিছুই বদলে যেতে পারে। আসলে নিয়মটা বদলে দিয়েছি আমি। 3 বেলা ভাত খাওয়াটা শরীরের পক্ষে একেবারেই ভালো না, তাই সকালবেলা রুটি খেতে ইচ্ছে করুক বা না করুক, রুটি বানানোর নিয়মটা আমি তৈরি করেছি। তাতে অন্তত 3 বেলা ভাত খেতে হয় না। অনেকেই বলে সংসারের মাতব্বর বউ হলে নাকি সেই সংসার টেকে না। তবে আমার বরই কিন্তু আমাকে মাতব্বরি করতে বলে, মানে সবকিছু ব্যাপারে ও কিন্তু আমাকে এই ডিসিশনটা নিতে বলে। আমাদের এই ছোট্ট সংসারটা গুছিয়ে নেওয়ার পরের থেকে আমার বর, আমি আর আমার এই ছোট্ট সন্তানটা, তখন তার বয়স 6 মাস। শুধুমাত্র মাস গেলে 6,000 টাকা স্যালারি নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল। আসলে বিয়ে হওয়ার পরের থেকে তো শাশুড়িমার টাকাতেই খেতাম। বর সব টাকা এনে শাশুড়িমার হাতেই দিয়ে দিত। বিষ কিনে খাওয়ার মতো টাকাটাও কিন্তু আমরা নিজের হাতে রাখতাম না। কখনো কিছু খেতে ইচ্ছে করলেও আমি মুখ ফুটে কখনোই কাউকে বলতাম না, এমনকি আমার বরকেও না। কিন্তু তবুও আমি পারিনি গো বাড়ির ভালো বউ হয়ে উঠতে। শাশুড়িমার পক্ষে এই 3টে পেট চালানো অনেক কষ্টের হয়ে যাচ্ছিল। আর তারপর হুট করে একদিন ছোট্ট একটা সংসার তৈরি করি। মাস গেলে বরের সেই 6,000 টাকা স্যালারি দিয়ে তখনকার সেই সংসার চলতো। আর আমার সেই ছোট্ট বাচ্চাটার স্যারেলাক্স বারবার ফুরিয়ে যেত বলে তাকে 6 মাস বয়স থেকে পুরোপুরি ভাত খাওয়ানো শিখিয়েছি আমি। তখন থেকে সবকিছু ডিসিশন আমিই নিয়েছি, আর কোনো ডিসিশন নেওয়ার পরে পস্তাতে হয়নি কখনো আমাদের। তাই আমার বর আমাকে অনেক বেশি ভরসা করে, কারণ সে জানে তার ভরসার জায়গাটা আমি কখনোই ভাঙবো না। তখন থেকে এখন অব্দি কিন্তু এই 3টে পেট আমার বরই চালিয়ে আসছে। সে 2 বেলায় খায় কিংবা 3 বেলায়, বেঁচে কিন্তু আমরা আছি। তবে আগে থেকে কিন্তু অনেকটাই সুখের মুখ দেখতে পেরেছি। শাশুড়িমাকে খাওয়ানো থেকে শুরু করে শাশুড়িমার সমস্ত ভরণ পোষণের খরচাপাতি, সমস্ত কিছু দায়িত্ব কিন্তু আমার বর বারে বারেই নিতে চেয়েছে। তবে শাশুড়িমা কারোটা খাবেও না, কারোটা পড়বেও না। তিনি নাকি এক কথারই মানুষ, যখন আর কাজ করতে পারবে না তখনকারটা নাকি তখনই দেখা যাবে। তোমরা সবকিছু না জেনে কিন্তু অনেকেই অনেক কিছু মন্তব্য করো। দেখো, সবার সংসারে আলাদা আলাদা সমস্যা রয়েছে, দোষ কিন্তু আমাদের সবারই থাকে, একতরফা কখনো দোষ হয় না। আমি জানি আমারও অনেক দোষ আছে, তবে খাওয়ার খোটা যে আমার একেবারেই সহ্য হয় না। যাই হোক, এখন অব্দি যা আছি, যেমনটা আছি, অনেক বেশি ভালো আছে। এখন শাশুড়িমা যেহেতু কাজবাজ করেন, তাই হয়তো আমাদের ভালোবাসাটা ওনার চোখে পড়ছে না। ভবিষ্যতে যখন আর চলতে ফিরতে পারবে না, তখন আশা করি বুঝতে পারবে আসলে আমার বর আর ছেলে কিন্তু তারই অংশ। শাশুড়িমার রক্তই কিন্তু তাদের শরীরে বইছে। আমি জানি একটা সময় গিয়ে সব ঠিক হয়ে যাবে। মানুষ না জেনে অনেক কথাই বলে, আসলে সেটা হলো মানুষের স্বভাব। তবে আমার এই ছোট্ট সংসারটাকে গোছাতে গিয়ে আমার অনেক পরিশ্রম হয়েছে, অনেক খারাপ দিন পার করে একটু সুখের মুখ দেখতে পেরেছি, শুধুমাত্র সময়ের অপেক্ষা আর নিজের চেষ্টায়। ফটাফট আমি নিজের ইচ্ছাই খাবো না। কেন? আস্তে 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 কেন? গরম জল বসাইছি তো, স্নান করবি? হ্যাঁ, স্নান তো করবো। তাহলে ও গরম জল। আলু ভাজা বলছিল যে আলু ভাজা ভাজছি, সামনে সাইডে সুজি দিলাম, ঠিক আছে না?
কম্বিনেশনটা বড় দারুণ। করে হলো ভাজছো হুম, তো কি হয়েছে? হালকা ছোট করে ভাজতে হয়। আরো ছোট করতাম, মানে আরো কুচি কুচি করতাম। তাড়াহুড়া করে কাটলাম, আমার হাতের এই বুড়ো আঙ্গুলের এই পাশটা কাইটে গেছে, এর জন্য আমার অসুবিধা হচ্ছে কাটতে। আমি তো চাকু দিয়েও কাটতে পারি না, সেজন্য কোনো রকম তাড়াতাড়ি করে কাটলাম, কারণ 10টা বাজে, ঘড়িতে করে তাকাই দেখ। ছেলেকে ওইদিকে খেতে দিয়ে এসে চলে এসেছি বিছানা উঠাতে। দুটো বিছানার মধ্যে একটা বিছানাও এখনো তোলা হয়নি। আমি যেহেতু দেরি করে উঠি তাই কাজগুলো আমার দেরিতেই শুরু হয়। ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি চলে যাই রান্না। সময় থাকলে তো সাথে সাথেই উঠিয়ে ফেলি, তবে সময় হাতে না থাকলে পরে উঠাই। অবশ্য বরের হাতে সময় থাকলে বড় অনেক সময় গুছিয়ে রেখে দেয়, তবে ওর গোছানোটা যেহেতু আমার একেবারেই পছন্দ হয় না, তাই ওকে আমি বিছানাটা তুলতেই দিই না। বিছানা তোলার মধ্যে সময়টা নষ্ট না করে সেই সময় অন্য একটা কাজ করে দিলেও আমার অনেকটা এগিয়ে যায়। আমার প্রত্যেকটা কাজ পরিপাটি না হলে আমার একেবারেই ভালো লাগে না, আর তাতে যদি একটু দেরি হয় তাতেও আমার সমস্যা নেই। চৈত্র মাসের অর্ধেক দিন চলে যাচ্ছে, তবু এদিকে ঠান্ডা কমছে না। লেপ ব্ল্যাঙ্কেট কিছুই কিন্তু এখনো ঢোকাতে পারিনি, কারণ দুপুরবেলা গরম দিলেও রাতের বেলা কিন্তু বেশ ঠান্ডা দেয়। আর আমার যেহেতু একটাই ব্ল্যাঙ্কেট, সেই ব্ল্যাঙ্কেটটা দিই ছেলেকে, সেই কারণে আমরা কিন্তু লেপ নেই। লেপটা যখন আমি বের করেছিলাম সবাই বলেছিল লেপের কভার দিতে, আর সবার কথা মতো আমি একটা লেপের কভারও কিনেছিলাম, তবে লেপের কভারটা হয়ে গেছে একেবারেই ছোট। কভার দিলে লেপটা একেবারেই ছোট হয়ে যায়, তাই কভার থেকে বের করে রেখেছি লেপটা। জানি এভাবে লেপটা নোংরা হয়ে যাবে, তবুও রেখেছি, কারণ লেপের কভারটা কিন্তু 400 টাকা নিয়েছে। ওই বারে বারে লেপের কভার কেনার মতন সামর্থ্য আমার নেই, যখন টাকা হবে তখন কিনে নেব। নতুন একটা ডাইনিং টেবিল কিনেছি, সেটার মধ্যেও কিন্তু সবাই বলছিল কভার লাগাতে, তাই ভেবেছি হাতে টাকা এলে সবকিছু একসঙ্গে কিনে নেব। আসলে আমরা তো মধ্যবিত্ত করি, চাইলেই তো আর সবকিছু কিনতে পারি না। ছোট ছোট জিনিসগুলোকে কেনার জন্য অনেক বেশি অপেক্ষা করতে হয়। আসলে এই ছোট ছোট জিনিসগুলোর দাম যদিও বা কম মনে হয়, তবে আমাদের কাছে কিন্তু কম নয়। মা, ও মা, গামছা দিয়ে দাও। গামছাটা দিয়ে আসি। স্নান হয়ে গেছে? তো ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট, বড় চলে গেছে অফিসে, আমি শুধু খাইনি, আমি এসে খাবো। তো ছেলেকে ফার্স্টে স্কুলে দিয়ে আসি। এখন ঘড়িতে বাজে 10:30, বাজতে যায় আর কি, বাজিনি, আমাদের ঘড়িটা আবার 10 মিনিট ফাস্ট আছে। তো ছেলে আসুক, ওকে রেডি করাবো, আমিও রেডি হব। এসে তারপর স্নান ধান করে পুজোটা সারবো। আমার বর আবার কি করে, আমার বর হলো কিন্তু দেখো এদিকে পুজোর বাসনগুলো মেজে দিয়ে গেছে, তুলসী তলায় জলও দিয়ে গেছে। কারণ কি তোমরা তো জানো, যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ, আমার কিন্তু পায়ে হাতে ফাটার একটা মানে রোগী রয়েছে। তো ওটা হয় কি, সার্ফ সাবান নাড়লে বা আমি যদি খালি পায়ে একটু হাঁটাচলা করি, তাহলে দেখো তুলসী মন্দিরে জল দিলে খালি পায়ে নিশ্চয়ই দিতে হবে, ঠাকুরের বাসনও কিন্তু খালি পায়ে মাজা উচিত। তবে আমি কি করি, ঠাকুরের বাসন যখন মাজি তখন আমি কি করি, জুতো পরে মাজি। তো অনেকে আমাকে কমেন্ট করে, দিদি ভাই জুতো পরে ঠাকুরের বাসন মাজতে হয় না। এটাই সত্যিই বাঁচতে হয় না, কিন্তু কি করব, আমার যে পায়ের ফাটাগুলো, ওগুলোর ভিতরে যদি বালি ঢুকে যায় বা কাদা ঢুকে যায়, তাহলে আমার হয়ে যায় অনেক সমস্যা। মানে আমি কি করব, সংসার সামলাবো না নিজেকে সামলাবো, তাই আমি একটু এগুলো থেকে দূরেই থাকি। তো বর যেদিন সময় পায় না সেদিন আমি দিয়ে দিই পুজোটা, তবে বাইরের ঠাকুরটাকে মানে তুলসী তলায় জল বাসনগুলো মাজা আমার বরই বেশিরভাগ করে দিয়ে যায়, আসলে ওই যে ওই সমস্যার জন্য। তো যাই হোক, কাজটা অনেকটা এগিয়েও যায়, সারাদিন আমার কতটা কাজ থাকে এটা আমার বর ভালোভাবেই জানে, আর তোমরাও জানো জানি। তো যাই হোক, চলো তাহলে ছেলেকে স্কুলে দিয়ে আসি, এসে স্নান করে পুজোটা সারবো। বাইরে প্রচন্ড পরিমাণ রোদ দিয়েছে, তবে আজকে আর ছাতাটা নিয়ে আসতে পারিনি, কারণ ছাতাটা দোকানে রেখে এসেছি। প্রত্যেকদিন রাতের বেলায় যেহেতু আসার সময় বৃষ্টি পড়ে, আর সেই কারণেই ছাতাটা দোকানে নিয়ে যাওয়া হয়েছিল, তবে দোকান থেকে নিয়ে আসতে একেবারেই মনে ছিল না। তো ছেলেকে দিয়ে এসে আমি খেতে বসে পড়েছি, কারণ প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে। তো 11টা বাজতেই যায়, আর হয়তো 5 মিনিট বাকি আছে 11টা বাজতে। তো ভাবছিলাম যে স্নান করে পুজো দেবো, কিন্তু দেখলাম আমার অনেক কাজ বাকি আছে এখনও। তো সেই কাজগুলো সারবো, একটা এডিটিং বাকি আছে, ভয়েস ওভার বাকি আছে, তো ওটা দেবো। আমাদের যেহেতু বাড়ি ফাঁকা থাকে, তো ভয়েস ওভারটা আমি দুপুরবেলাতেই দিই, রাতের বেলাতে দুটো এডিটিং করি। আসলে ইউটিউবেও যেহেতু এখন আমি ভিডিও দিচ্ছি, প্লাস ফেসবুকেও ভিডিও যায় আমার, সেই কারণে, আর দোকানেরও ভিডিও এডিট করতে হয়, সেই কারণে অনেক ভিডিও জমে যায়। সংসারের কাজ বা সমস্ত কিছু করতে আমি জাস্ট হিমশিম খেয়ে যাচ্ছি, তার জন্য আমার মানে কাজের সব উল্টোপাল্টা হয়ে যায়। তো ভাবলাম যে স্নান করে আগে পুজোটা দেবো এসে, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেজন্য ভাবলাম যে না খেয়ে নিই। এই যে রুটি, আলু ভাজা, আর তার সাথে এই যে কী বলে সুজি, তো এটা দিয়ে এখন খাবো। আর তারপর কাজগুলো সারবো, বাসন মাজবো, এডিটিংটা কমপ্লিট করবো, তারপরে স্নান করে পুজোটা দেবো। তো অনেকেই বলবে যে হলো খেয়ে দিয়ে পুজো দিচ্ছে, হ্যাঁ গো খেয়ে দিয়ে পুজো দেবো, কী করবো, পেটটা আগে, খিদে পেটে থাকলে মাথায় কোনো বুদ্ধি আসে না, সেই কারণে আগে খেয়ে পেট পুজোটা করে নেবো, তারপরে গিয়ে স্নান ধান করে পুজো দেবো। তো চলো আগে খেয়ে নিই।
জানি অনেকেই বলবে একদম অলক্ষী, খেয়ে দিয়ে পুজো দেয়। আসলে বিশ্বাস করো, আমি এখন না খেলে আর সময়ই পাবো না পরে খাবার খেতে খেতে আমার প্রত্যেকদিন বিকেল হয়ে যায়। এই খাবারটা এখন না খেলে খাবার এখন আর জুটবেই না, আসলে খাওয়ার সময়ই পাবো না। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমরা তো জানোই আমি কিভাবে সবটা একা হাতে সামলাই। সংসার, দোকান, এমনকি কন্টেন্ট ক্রিয়েট, সারাদিন ধরে ভীষণ চাপ হয়ে যায়। রান্না করে সাথে সাথে তো আর খেয়ে নিতে পারি না। ছেলের স্কুল ছুটি হতে হতে 2:30 বেজে যায়, আর বাড়ি আস্তে আস্তে ঘড়িতে তখন বেজে যায় 3টে। আর ছেলের যেহেতু ছুটি হওয়ার ঠিক আগের পিরিয়ডে টিফিন টাইম হয়, সেই সময় ছেলে টিফিন খেয়ে জল খায়, তাই ওর কিন্তু পেটটা ভরাই থাকে। আর ও বাড়িতে এসে আর ভাত খেতেই চায় না, তাই খেতে খেতে ওই 4টে বেজেই যায়। আসলে সময়ের সাথে সাথে আমাকে চলতে হয়, তো কোনো কিছু নিয়মই আমি মানতে পারি না। যাই হোক, আমি কিন্তু খেয়ে দিয়ে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম আগে স্নানটা করে নেবো, তবে দেখলাম আমার অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো আবার স্নান করে করতে ইচ্ছে করে না, তাই ভাবলাম আগে রান্নাটা করে রাখি। রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তবে স্নানটা সেরে ফেলবো তাড়াতাড়ি করে। তবে আমরা যেটা ভাবি সেটা তো আর হয় না কখনোই। একা হাতেই সবজি কাটি, একা হাতেই রান্না বান্নাগুলো করি, আর একা হাতেই সংসারটাকে গোছাই, তাই সমস্ত কিছু সামলাতে গিয়ে একটু তো 19-20 হবেই। আজকে রান্না করব সমস্ত কিছুই নিরামিষ। না, আমি নিরামিষ খেতে সেরকম ভালোবাসি না, তবে সপ্তাহে প্রত্যেক দিনই তো আর মাছ মাংস খাওয়া সম্ভব হয় না, মাঝে মাঝে একটু নিরামিষ রান্না বান্না করি। সজনে ডাঁটা, বেগুন আর আলু দিয়ে একটা তরকারি করব, আর মিষ্টি কুমড়ো, কোয়াশ আর আলু দিয়ে একটা তরকারি করব। দুটো তরকারি কিন্তু নিরামিষই রান্না করব। মিষ্টি কুমড়ো খুব প্রিয় একটা সবজি আমার, তবে অ্যালার্জির সমস্যার জন্য আমি খেতেই পারি না। তবে শুধুমাত্র মিষ্টি কুমড়ো নয়, এমন অনেক সবজি আছে যেগুলো অ্যালার্জির জন্য খেতে পারি না। যদিও বা বেগুন খেতেও আমার মানা আছে, মানে বেগুনও অ্যালার্জি, তবুও বেগুনটা কিন্তু দিয়েছি, কারণ ওই সবজিটার মধ্যে বেগুন না দিলে একেবারেই ভালো লাগবে না। যাই হোক, সজনের তরকারিটা কিন্তু প্রায় হয়েই এসছে, তো আর একটা গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আমি মিষ্টি কুমড়ার তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। দুটো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম যাতে ফটাফট হয়ে যায়, সমস্ত কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলতে পারি। তো এদিকে দেখলাম সজনের তরকারিটা হয়েই গেছে, খুব একটা বেশি ঝোল করিনি, আবার খুব বেশি মাখা মাখাও করিনি। আমি কিন্তু দুপুরে যে সবজিগুলো রান্না করব এগুলো দিয়ে আবার রাতের বেলাতেও খাবো। তো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট একদম। এই যে মিষ্টি কুমড়ো, আলু আর কোয়াশ দিয়ে একটা তরকারি করেছি, আর এখানে তো ওই যে কি বলে আলু আর সজনে ডাঁটা আর বেগুন দিয়ে একটা তরকারি করেছি। তো রান্নাবান্না যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাব এই সমস্ত বাসন টাসনগুলো এখন মাজবো। আর সকালে যে খেয়েছি রুটি আর সুজি বানিয়েছিলাম, তো কড়াইটা শুধুমাত্র মেজে নিয়ে এসে রান্নাটা বসিয়েছিলাম, বাদ বাকি সমস্ত বাসন কিন্তু পড়ে আছে। তো সমস্ত বাসন একসঙ্গে মাজবো, আর মেজে উঠোনটা ঝাড় দিয়ে, আমার তো ঘরগুলো পরিষ্কারই আছে, মানে সকালেই গুছিয়ে নিয়েছি বিছানাটা মানে উঠিয়ে নিয়েছি। আর কাল যেহেতু মানে গতকাল যেহেতু বৃহস্পতিবার ছিল, তো ঘরগুলো যেহেতু মোছা হয়েছে, তো আজকে আর মুছবো না, আজকে শুধু একবার ঝাড় দিয়ে নেবো শেষবারের মতন। মানে স্নান করতে যাওয়ার আগে আমার এটা অভ্যেস হয়ে গেছে যে ঝাড় দিতেই হবে। তো ঝাড় দিব, ঘরগুলো ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে নেব, আর তারপরে পুজো করে যাব ছেলেকে আনতে। তোমাদের একটা প্রশ্ন আমার কাছে অনেকবার এসেছে, তাই ভেবেছি আজকে এই প্রশ্নটার উত্তর দেবো তোমাদের। তোমরা সবাই জিজ্ঞেস করেছো আমি যখন দোকানে চলে যাই তখন আমার ছেলে কোথায় থাকে, কার সাথে থাকে। প্রথম কথা হলো, পুরো বাড়িটাতে কিন্তু আমরা 4টা মানুষই থাকি, আমার বর, আমি, আমার ছেলে আর শাশুড়ি মা। তবে শুধুমাত্র আমাদের ঘরগুলো আলাদা। শাশুড়ি মা আগে সেই রুমে থাকতো যে রুমে আমার ছেলে থাকে, তবে এখন নতুন ঘরগুলো বানানোর পর সেই ঘরে ট্রান্সফার হয়েছে। দেখো, ঝগড়াঝাটি যা আছে সমস্ত আছে আমার সাথে, আমার ছেলের সাথে কিন্তু নয়। তবে আমার উপরে রাগ করে কিছু কিছু নমুনা মাঝে মাঝে আমি দেখতে পাই, তবে এমনটা কিন্তু নয় যে আমি না থাকলে আমার ছেলেকে একেবারেই দেখবে না। তাই আমি যখন দোকানে যাই ছেলেকে ঘরে পড়তে বসিয়ে তারপরে কিন্তু আমি দোকানে যাই। শুধুমাত্র আমি নয়, আমার বর আর আমি দুজনেই। বর তো আমাকে দোকানে নামিয়ে দিয়ে ও অফিসে চলে যায়, তবে বর কিন্তু অফিস ছেড়ে দোকানে ঢুকে, তারপরে আমরা দুজনে কিন্তু দোকান বন্ধ করে ওই 9:30 10টার মধ্যে আমরা বাড়িতে আসি। তবে ততক্ষণ কিন্তু শাশুড়ি মার কাছেই আমার ছেলে থাকে, মানে আমরা যতক্ষণ না আসি ততক্ষণ কিন্তু শাশুড়ি মা ঘুমায় না, জেগে থাকে তার নিজের রুমেই। আর আমার ছেলে কিন্তু ঘরের মধ্যে পড়াশোনা করে কিংবা টিভি দেখে। আগে আমরা দোকান 10টা 10:30 বন্ধ করি, তবে এখন দোকান কিন্তু 9:30টার মধ্যেই বন্ধ করে দিই, যেহেতু ছেলে এখন আমাদের এখানেই খায় আর এখানেই ঘুমায়। তোমরা যারা আমার আগে ভিডিও দেখেছো, আগে কিন্তু আমার ছেলে শাশুড়িমার কাছেই ঘুমাতো, সারাদিন আমার কাছে খেলেও রাতের বেলা কিন্তু শাশুড়িমার কাছেই খেত। তবে সেই ঘটনাটার পর থেকে কিন্তু আমি আমার ছেলেকে এই ঘরেই শোয়াই আর এই ঘরেই খাওয়াই। তাই আমরা দোকান থেকে তাড়াতাড়ি চলে আসি, এসে ছেলেকে একটু বই পড়াই, কারণ ওকে টিউশনি দেইনি, ওকে দিয়ে আসা নিয়ে আসার লোকও নেই। কাজবাজগুলো আমি আর কমপ্লিট করতেই পারলাম না, 8টা বেজে গেছে, বাসনগুলো মেজে আমি উপরও করিনি। ভাবলাম ছেলেকে আগে নিয়ে আসি, কারণ কি 2:30 বেজে পার হয়ে গেছে, তো চলো আগে ছেলেকে নিয়ে আসি। তাহলে সেই মজা না এখন। তো স্নান কিন্তু কমপ্লিট, কিছু কাপড় ছিল সে কাপড়গুলো ধুয়ে দিয়ে এই যে মেলে দিয়েছি। আর এইটুকু টাইমের মধ্যে ছেলে এসে স্কুল থেকে, ও তো স্নান করেই গেছিলো, তো ও বললো যে ঠিক আছে মা, তুমি তাহলে বাইরের কাজগুলো করো, আমি তাহলে পুজোটা দিয়ে নিচ্ছি। ও তো আবার পুজোটা দিয়েছে। যাই হোক, পুজোটা দিয়েছে, আমার অনেকটা এগিয়েছে কাজ, তো এখন অনেকটা মানে অনেক সময় হয়ে গেছে,
বর যেহেতু সকালবেলা বাসনগুলো মেজে দিয়ে গেছে, এই যে দেখো আমি কাপড় ধুয়েছি গ্লাভস ছাড়া, হাতগুলো একদম পুরো খসখসা টাইপস হয়ে গেল, মানে চামড়া উঠে যাচ্ছে, একদম সার্ফ সাবান কিছু ধরতে পারছি না। যাই হোক, সেজন্য সকালে তো বাসনগুলো মেজে দিয়ে গেছে, ছেলে শুধু ঠাকুরকে একটু মুছে খাবারটা দিয়ে দিয়েছে, ফুল তুলে পুজো দিয়ে দিয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি, পুজো হয়ে গেছে, এখন টিভি দেখছেও। তো যাই হোক, আমার তো এদিকে কাপড় জামা সমস্ত কিছু মেলা কমপ্লিট, আর আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, তার আগে দেখাই তোমাদের ছেলে কিভাবে পুজো দিয়েছে। এই দেখো পুজোটা কিন্তু দিয়েছে, তবে আসনের পাশে দেখি একটা কালী ঠাকুরের মুখোশ বানিয়েছে। দুদিন পরে যেহেতু চড়ক, আর এখানকার প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এরকম একটা মুখোশ বানিয়ে সেটা পরে আর একটা ঢোল নিয়ে বাজিয়ে ডান্স করে, আর এটা কিন্তু ওদের চলতে থাকবে চড়ক পূজা শেষ হয়ে যাওয়ার পরেও। যাই হোক, ছেলেদিকে পুজো টুজো দিয়ে দেখো এদিকে কার্টুন দেখছে, আর আমিও একটুখানি রেস্ট নিয়ে চলে গেছিলাম ভাত বাড়তে। তখন কিন্তু ঘড়িতে বাজতে যায় প্রায় 4টে। তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে আবার দোকানের মালপত্রগুলো রেডি করতে হয়, আর দেরি না করে ভাত বেড়ে ছেলে আর আমি দুজনে মিলে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এটাই কিন্তু আমার প্রত্যেক দিনকার রুটিন। তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগে।